মেহেদির বুকে মোচড় দিল হঠাৎ। কাল কি খুব বেশি খারাপ আচরণ করা হলো সোহার সাথে? এসব তো এই কয় মাসে বিয়ের পর মিনুকে দেয়া হচ্ছিল। সোহা সব ফেরত আনিয়েছে। সে কি তবে খুব কষ্ট পেল? মেহেদি কাল রাতে এত কাজের পর হয়তো বেশি রুক্ষভাবে কথাগুলো বলে ফেলেছে। সোহাকে নরমভাবে বলা উচিত ছিল। মেহেদির ফোনে আচমকা এক মেসেজ আসে, যা দেখা মাত্র ওর কপাল বেয়ে ঘাম ছুটতে থাকে। এই শীতের সকালে ওর শরীর নিয়ে এক দফা ঘাম ছুটে গেল। হাত পা অবশ হয়ে এলো। চিৎকার করে ও ডাকতে লাগলো, সোহা, এই সোহা, এখানে এসো সোহা। নরম স্বভাব বজায় রেখে পৌষকে নিয়ে ঠান্ডার দেশে গরম গরম কফিতে ভালোবাসার আদান প্রদান করছে তৌসিফ। তার আচার আচরণ ঠিক এক সদ্য প্রেমে পুরুষের মতো। পৌষের চঞ্চলতা এখনো বিদ্যমান। তারা দুজন বিন্দুর দূরত্ব রাখতে যেন অপারগ। গায়ে গা ঘেঁষে দুজন বসে আছে। তৌসিফ নিজের জ্যাকেটের চেইন খুলে তাতে টেনে নিল পৌষকে। আদুরে বিড়াল বনে গেল পৌষ। সে ওম খুঁজতে ব্যস্ত। কানটুপিটা টেনে ঠিক করে তৌসিফ। হালকা স্বরে বলে, ঠান্ডা লাগবে। পৌষ বুকে আরেকটু সেটে যায়। তৌসিফ বাহুবন্ধনে আটকে নেয়। না চাইতেও চোখ ভিজে যায় পৌষের। তৌসিফ তখন আদর আদর কথা বলছে তাকে। দৃষ্টি তার বাইরে তুষারপাতে। তৌসিফ হ্যান্ড গ্লাভসগুলো পরাতে চাইল পৌষকে, কিন্তু পরবে না। হাত দুটো তৌসিফের কোমর পেঁচিয়ে ধরে চাপা স্বরে পৌষ বলে, এই যে গরম হয়ে যাবে। পৌষরাত। পৌষ চমকালো। এখানে আসার পর থেকে পৌষরাত নামে ততটা ডাকছে না তৌসিফ। সে ভালোবাসার মধুর ডাকি ডাকছে। হঠাৎ নিশ্চিত পৌষের ভারী কণ্ঠ শুনেই সে বুঝেছে। পৌষ ঝটপট গলা ঠেকিয়ে নিল। বুকে আরেকটু ঢোকার চেষ্টা করে বলল, এখানে কত সুন্দর সবকিছু। ডাকছি আমি। হ্যাঁ, বলুন। মন খারাপ? তোমার কণ্ঠে এমন শোনাচ্ছে কেন? কিছু ভাবছি। কি? এত সুখ কোথায় রাখবো আমি? এই যে তোমার ছোট্ট বুকটার ভেতর ছোট্ট একটা হৃদয়, ওখানে শুধু আমাকে রেখে দাও, আর কিছু রাখতে হবে না। আমার কাছে সব কল্পনা মনে হয় জানেন। মনে হয় সেই দিনও আমি কক্সবাজার যেতে কত বায়না ধরলাম, কেউ নিল না। বান্ধবীরা সবাই যাচ্ছিল, তাদের সাথেও যেতে দিল না। 5,000 টাকা জমিয়েছিলাম, তবুও দিল না। সেবার আমার কত মন খারাপ হলো, এত রাগ লাগলো। কিন্তু আমি রাগ করিনি। 5,000 টাকা দিয়ে হাবিজাবি অনেক কিছু কিনে রাতে ছাদে পার্টি করেছিলাম জানেন। শ্রেয়া ভাবিও বলেছিল, কিন্তু তবুও যেতে দেয়নি। আমি আসলে কখনো ঢাকার বাহিরেই যাইনি। এবার একদম দেশ ছাড়া হয়ে গেলাম। তৌসিফের ভেতরে বেহুদা সূক্ষ্ম যন্ত্রণা হয়, নামহীনা যন্ত্রণা। সেই যন্ত্রণার কোনো কারণ নেই। মাঝে মধ্যে আমাদের খারাপ লাগে। সেই খারাপ লাগার তেমন কোনো গুরুত্বপূর্ণ কারণ থাকে না। তৌসিফের এবার তাই হলো। এমন মন খারাপ অবশ্য তার সহসা হয় না। আবার মনে হচ্ছে এই প্রথমেই বুঝি এমন মন খারাপ হচ্ছে। তৌসিফ পৌষকে তুলল বুক থেকে। প্রেমিকের মতো কপালে চুমু দিয়ে চোখের দিকে তাকিয়ে রইল কিয়ংকাল। পৌষ চোখ নামিয়ে নিল। তৌসিফের গভীর চোখে বেশিক্ষণ তাকাতে সে অক্ষম। তৌসিফ পূর্ণ দৃষ্টি ফেলে বলল, উঠবে? পৌষ শান্তভাবে মাথা নাড়ে। যদিও এখানে বসে থাকতে তার ভালো লাগছিল। তৌসিফ পৌষের হাত টেনে গ্লাভস পরিয়ে দিল। উঠতে নিবে তখনই ফোনটা বেজে ওঠে। তৌসিফ দেখলো দেশ থেকে কল। তাই পৌষকে বসিয়ে বলল, একটু বসো, এখানে নেটওয়ার্ক পাচ্ছি না। পৌষ বসে। এদিক ওদিক এলোমেলো দৃষ্টি দিতেই দেখা মেলে অপ্রীতিকর দৃশ্য। সঙ্গে সঙ্গে চোখ ফেরায় পৌষ। ঠিক সেই মুহূর্তে ওর টেবিলে দুটো টোকা দিয়ে এক নারী কণ্ঠ বলে ওঠে, Hey dear, can I know your name? পৌষ চোখ তুলে তাকায়। নারীটির চোখ মুখ দেশীয় লাগলেও তার মুখের ভাষা এবং চুলের রং এখানকার মতো। ঘাড় পর্যন্ত চুলগুলো পিছনে ঠেলে দিয়ে পুনরায় বলল, Where are you lost? নাথিং, আই ডোন্ট নো ইউ। Okay, fine. আমি বলছি পৌষ বুঝল সে ঠিক। এই মহিলা দেশি, কিন্তু এখানে এসে বেশ ধরেছে। এসব পৌষের খুবই বিরক্ত লাগে। তবুও ঠোঁটে হাসি ফোটাতে চাইল। বলল, আমার হাজবেন্ড আছেন সাথে, ওখানে আছেন। আঙুল দিয়ে দেখাতেই নারীটি হাসলেন। বললেন, I asked about you, darling. পৌষের হাসি বিস্তর হলো। বলল, আপনার কিছু জিজ্ঞাসা করা থাকলে ওনাকে জিজ্ঞাসা করুন আন্টি। বলেই পৌষ উঠে দাঁড়ালো।
হেঁটে হেঁটে গেল তৌসিফের কাছে। তারা হাত ধরে প্রস্থান করলো এখান থেকে। এদিকে নারীটি অ্যান্টি ডাকে হতভম্ব হয়ে গেল। তার চোয়াল শক্ত হয়ে এলো মুহূর্তেই। মেহেদি অস্থির হয়ে উপস্থিত হলো ঢাকার স্বনামধন্য এক হাসপাতালে। তখন সে চিৎকার করে ডাকলেও সোহা উত্তর করেনি। সে ছিলই না বাড়িতে, থাকার কথাও অবশ্য না, কারণ মেহেদির ফোনে তখন সোহারই এক বার্তা উপস্থিত ছিল, হয়তো খুবই বা খুশির বা অতি মর্মান্তিক। মেহেদির ডাকে ওর মা বাবা উপস্থিত হয়। মেহেদি তখন অবিন্যস্ত দৃষ্টি দিয়ে চেয়ে থাকে। তার বুকের অস্থির ভাব তার চোখে মুখে তখন ফুটে ওঠে। তখন কোনো মতে শুধু মানিব্যাগটা পকেটে ভরে সে দৌড়ে বেরিয়ে আসে। এখন এই মুহূর্তে তার লজ্জা এবং সংশয় হয়, এমনভাবে এই বেশে এত বড় হাসপাতালে ঢুকবে কিভাবে? যদি অপমান করে? মেহেদি সহ্য করতে পারে না। তার ভেতর তখন জ্বলছে, ভয়ে বুকটা কুকড়ে যাচ্ছে বারংবার। সোহা ফোনও ধরছে না। মেহেদি ভেতরে ঢোকে। তার দিকে ওয়াচম্যানও কেমনভাবে তাকায়। মেহেদি পাত্তা দেয় না। ও লিফট ধরে 4 তলায় যায়। কাঁপা কাঁপা পা ফেলে কাউন্টারে জিজ্ঞেস করতে তারা কম্পিউটারে সোহা নামটা টাইপ করে শুধু জানায় তার অবস্থান। মেহেদির শরীর হিম হয়ে আসে। ও দেয়াল ধরে সেদিকে পা বাড়ায়। রুম নাম্বারটা আরেকবার দেখে নব ঘোরাতেই দরজা খুলে গেল। মেহেদি দেখলো বেডে শুয়ে আছে সোহা। ধড়াস করে উঠে ওর বুকটা। অজানা আশঙ্কায় ভেতর কাঁপে। আস্তে করে দরজা লাগিয়ে ভেতরে ঢুকে হাত রাখে সোহার পেটে। বুঝার চেষ্টা করে কিছু। সোহা চোখ থেকে হাত সরায়। মেহেদির অবস্থান সে টের পেয়েছে। মেহেদি বুঝে না কিছু। সোহা তাকাতে আচমকা ঝরঝরে কেঁদে ফেলে মেহেদি। হাঁটু গেড়ে বসে নিচে। সোহা তাকিয়ে রয়। মেহেদির কান্না সে দেখেনি কখনো। সোহার শান্তি লাগলো। তার ভেতরে রাগ হালকা হচ্ছে, যেন মেহেদির চোখের পানি ছিটানো হচ্ছে ওর বুকে, যা উপশম করছে তার দাবানো রাগ। মেহেদি কাঁদতে কাঁদতে শুধু প্রশ্ন করে, আছে? সোহা উঠে বসে। পা দুটো ভাঁজ করে আসাম করে বসে বলে, না থাকাটা আপনার জন্য স্বস্তির মেহেদি। খরচ হতো অনেক। কাদার কারণ? মেহেদি তাজ্জব বনে উঠে এলো। সোহার বাহু ধরে ঝাঁকিয়ে বলল, কি বলছো? কি বলছো সোহা? আমার সন্তান বোঝা কেন হবে? এই, তুমি কি করেছো? ওকে কি মেরে ফেলেছো? কথা বলো দয়া করে। আমি কাল জানলাম, ভাবলাম আপনাকে জানাবো, কিন্তু দেখলাম আপনার টাকা নেই। অতিরিক্ত এক পিঁপড়েও যদি আপনার চিনির দানা নিয়ে যায়, তবে আপনার সংসারে চায়ে মিষ্টতা কমে যাবে। ছোট বাচ্চা, বুঝেন কত খরচ? এদের দুধ থেকে নিয়ে সবই খরচ। জামা কাপড় অতিরিক্ত খরচ। ডাইপার না হয় কাঁথা দিয়ে সারিয়ে নিতাম, 6 মাস যেতেই বাড়তি খরচ। তা বাদ দিন, এই যে পেটে থাকতেই খরচ শুরু হতো। ভালো মন্দ, ডাক্তার, খাওয়া, কত খরচ। আবার বড় হলে একই স্কুলে সে আরও খরচ। চিপস চকলেট সহ কত আবদার থাকবে তার মেহেদি। সংসার চলে টান টান করে। বাচ্চার খরচ কোথা থেকে আসবে? কত টাকা খরচের থেকে অ্যাবর্শনের টাকা খরচ বুদ্ধিমানের কাজ। কি ঠিক বলিনি? আর ভাবলাম যেহেতু অ্যাবর্শন করাবই, বড় হাসপাতালই করে। ও আচ্ছা, আপনি কি টাকা নিয়ে ভয় পাচ্ছেন? কোনো সমস্যা নেই, বিল পে করা সব আমি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এটা আপনার খরচ না। পেটের সন্তান আপনার হলেও তাকে মারার খরচ তার মাহি দিবে। মেহেদি ওর মুখের দিকে তাকিয়ে রইল। তার ভাষা নেই, শব্দ ভাণ্ডার শূন্য। মেহেদি অবাক স্বরে শুধু বলে, আমি কি এত বড় শাস্তির যোগ্য সোহা? সোহা ভাবশালীন। সে গুনগুন করে গান ধরেছে। হারিবানি কি খাবে? মজা খাবো। তৌসিফ বউকে আজ হাঁটাচলা করতে দিচ্ছে না। সে জানে বউ অসুস্থ, ক্লান্ত তার বদন। তৌসিফ ওকে নিয়ে এলো সিডনির এক লোকাল রেস্টুরেন্টে। ওরা ঢোকামাত্রই কয়েকজন লোক এগিয়ে এলো। এগুলো বিদেশি। অবাক করা বিষয়, তৌসিফ সবাইকে চিনে এবং তারা বন্ধু। তৌসিফ এসেছে শোনামাত্রই দাওয়াত দিয়েছে। তৌসিফ বউ সহ ভেতরে ঢোকে। সবার স্ত্রী ভেতর দিকেই। পৌষকে তারা নিজেদের কাছে টেনে নিল। তৌসিফ চোখে ভরসা দিয়ে ওদের দিকে তাকিয়ে বলল, ডোন্ট বদার হার মাচ। উত্তরে মুচকি হাসে। ব্যাস, পৌষকে ঘিরে তাদের বিস্তৃত আলোচনা। তারা পৌষ থেকে জানছে কিভাবে বিয়ে হলো, কিভাবে হলো প্রেম। পৌষের বলতে মন চাইলো অনেক কিছু। তার মুখ নিষ্পিস করছে, কিন্তু আফসোস বলতে পারছে না। মনে মনে গান গাইল পৌষ। পীড়িত করেছে যেজন, জানে সেজন পীড়িতের কি বেদনা। তৌসিফকে বিয়ে করে প্রথম প্রথম এই বেদনায় পেয়েছে পৌষ। আহা,
পৌষ শিহরিত হয়। পৌষ তাদের সাথে ভালোই আলোচনা চালায়, মিষ্টি মিষ্টি স্বভাবজাত কথা বলে। ওদের মাঝখান থেকে একজন বলে উঠল, পিয়ার সাথে দেখা হলো এখানে? ও তো সিডনিতেই থাকে। পৌষ আসলে বোঝে না, পিয়া নামের কাউকে ও চিনে না। পৌষের মুখ দেখে মেয়েটা পুনরায় বলল, কি হলো পৌষ, বললে না? চিনি না তো। আরেকজন ওকে থামিয়ে বলল। কেউ না, বাদ দাও। প্রথম মেয়েটি থামল না, সে জানতে উৎসুক এই তৌসিফকে সে প্রেমের প্রস্তাব দিয়েছিল। তৌসিফ বাজেভাবে তাকে প্রত্যাখ্যান করেছে, তাহলে এই হ্যাংলা পাতলা মেয়ের মাঝে সে পেলটা কি? সে তাই বলে উঠল, আরে কেউ না কেন, পিয়াসীকে তো পৌষই চিনেই। ও জানে যে তৌসিফ বিবাহিত ছিল। এতটুকু বলেই থামল ওরা। পৌষের টনক নড়ল অল্প। তৌসিফের আগের বউয়ের নাম পিয়াসী। এটা আদৌ পৌষ জানতো কিনা এটা নিজেই বুঝতে পারছে না। তারা বলাতে শুধু বুঝলো কার কথা বলছে। পৌষ জানে তৌসিফের দ্বিতীয় বউ সে, কিন্তু এই মুহূর্তে তার ভালো লাগে না কথাটা, একদমই না। সোজা উঠে যেতে নিলেই তার হাত ধরে বসিয়ে দিল মেয়েটা। হাসতে হাসতে বিষয়টা হালকা করে চালিয়ে গেল ভিন্ন আলাপ। কিন্তু আশ্চর্য, পৌষের ভালো লাগছে না, আর আগে তার গা দপদপ করছে। বন্ধুদের থেকে বিদায় নিয়ে রাস্তায় আসতেই পৌষ তৌসিফের বাহু খামছে ধরল। তৌসিফ নিজের গলার মাফলারটা খুলে পৌষের নাক সহ মুখে পেঁচিয়ে দিল। ফোন হাতে নিয়ে শক্ত কণ্ঠ ড্রাইভারকে ধমকে গাড়ি নিয়ে আসতে বলা মাত্রই পৌষ মুখের থেকে মাফলার সরায়। নাসারন্ধ্রে ধাক্কা খেলেও তৌসিফ গন্ধ। পৌষ নাকটা পুনরায় মাফলারে ঠেকায়, শুকে নেয় যতটুকু পারা যায়। যদিও তৌসিফকে সে বিনা কারণে কাঠগড়ায় দাঁড় করায়, বলে গন্ধ গন্ধ, কিন্তু সত্যি তো এটাই যে তৌসিফ এক ঘ্রাণময় পুরুষ। তার পুরুষ নালী ঘ্রাণে পৌষ মাতাল বনে যায়। মানুষের শরীরের গন্ধ হয় ভিন্নতর, তৌসিফের পারফিউমটার ঘ্রাণও ভিন্ন। পৌষের ভালো লাগে, চোখ বুজে তো অনুভব করেও। তৌসিফের হাতটা ধরতেই তৌসিফ তাকালো ওর দিকে। পৌষের নাক খোলা দেখেই চোখে রাগ দেখিয়ে যেই না নাক ঢাকবে অমনি পৌষ বলে উঠল, এখন হোটেলে না যে একটু হাঁটি, আপনি আর আমি হাঁটবো, ঘুরবো, প্রেম করব। তৌসিফ ফোনটা কেটে দিল। ফটাফট আঙুল চালিয়ে কিছু টাইপ করে ফেলল। ফোনটা জ্যাকেটের পকেটে ঢুকিয়ে পৌষকে টেনে নিল নিজের কাছে। চোখের দিকে তাকাতেই পৌষ দৃষ্টি নামায়। আলগোছে তৌসিফ কাছে টানে। পৌষ তৌসিফকে জড়িয়ে ধরে। খোলা রাস্তায় তখন মানুষজন খুবই কম, চারপাশে ঝলমলে আলো। পুরো অস্ট্রেলিয়া তখন সেজেছে নতুন রঙে। বছর বিদায় হওয়ার আর বেশি দিন বাকি নেই। পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে বরণকে করতে মুখিয়ে আছে সকলে। পুরাতনকে মনে রাখতে নেই, আর যদি সেই পুরাতন হয় জ্বালাময়, জঘন্য এবং কষ্টদায়ক, তাহলে সেই পুরাতন মনে পুষে নিয়ে নিজের জ্বলার প্রশ্নই ওঠে না। পুরাতন মানেই তো তাকে বিদায় করো, নতুনকে আঁকড়ে ধরো। এখানে অবশ্য ভিন্ন মত আছে, থাকাটাই যথার্থ। মানুষ ভিন্ন, এর মানে যুক্তি ভিন্ন হবে। পৌষ পায়ের আঙুলে ভর দিয়ে উঁচু হলো। তৌসিফ ওর নিয়ত বুঝল না, তবুও কোমর জড়িয়ে একটু উঁচুতে তুলে দিল। পৌষ দুই হাতে তৌসিফের গলা জড়িয়ে দাড়ি ভর্তি গালে নিজের গাল ঘষে দিল। তৌসিফ চোখ বুঝে নিল। পৌষ তখন আদর করতে ব্যস্ত। তৌসিফ এক ঢোক গেলে পৌষ ওর প্রশস্ত কপালে চুমু দিয়ে এক হাতে হাত দিয়ে আরেক গালে ঠোঁটের ছোঁয়া দিল। অতি ঠান্ডায় উষ্ণ আলিঙ্গন। তৌসিফ পৌষের দেহটা নিজের সাথে শক্ত করে আঁকড়ে ধরে হালকা স্বরে বলে উঠল, এখানে রুমের ব্যবস্থা করব। হুম, তাহলে এভাবেই থাকবো। রাস্তা এটা হানি, ট্রাই টু। তৌসিফ এত অল্পে বেসামাল হবে কে জানতো। পৌষ আদর থামালো, গালে ছোটখাটো এক কামড় দিয়ে গলা ছেড়ে দিয়ে বলল, নামান। তৌসিফ চোখের পলক ঝাপটা দিল কয়েকবার, অসন্তোষ গলায় বলল, এটা কি ছিল? আদর ছিল। ব্যাস এটুকুই? এইটুকুই। আর পাবো না? এখন না। তাহলে কখন? তৌসিফ বড়ই উতলা হচ্ছে, হওয়ারই কথা। বউ মাত্রই তাকে আদর করছে একটু, এখন তার মনটা আদর আদর করছে। এই করাটাও স্বাভাবিক। পৌষ উত্তর করল, রাতে।
তৌসিফ ফট করে পৌষকে নামালো। এদিক ওদিক 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে বলল, দেখো, চারপাশে অন্ধকার, রাত 12টা বাজে। আরও আদর হোক। এখন ঘুরবো। নো ওয়ে হানি। পৌষ ঝট করে হাত সরালো, দারাজ গলায় বলে উঠল, 100 তো ওয়ে হানির জামাই। বুড়ো জামাই বলে কি আমি প্রেম করব না? এতক্ষণ আমাকে বুইড়া বেটিদের মাঝে বসিয়ে রেখেছিলেন, এখন ঘুরাবেন আমাকে নিয়ে। আর হ্যাঁ, খবরদার যদি কুত্তা মার্কা বেটিদের কাছে আমাকে আরেকবার এনেছেন তো ফালতু সব আমার সংসারে নজর দেয়, ওদের চোখ দিয়ে গুলটি বানিয়ে খেলবো আমি। একদম কাঁটা চামচ দিয়ে তুলে নেব। চিনে না তো আমাকে। তৌসিফ অসহায়ভাবে তাকালো। কি হলো? হঠাৎ রোমান্টিক মোডে থাকা বউটা খেপলো কেন? এতক্ষণ তো ভালোই ছিল। পৌষের হাতটা ধরে তৌসিফ জিজ্ঞেস করলো, কেউ কিছু বলেছে? বলেছে কি বলেছে? রাতে বলবো। ফোঁস করে শ্বাস ফেলে তৌসিফ। পৌষের হাত ধরে টেনে নেয় নিজের কাছে। দুজন হাঁটা ধরে, গন্তব্যহীন। সিডনি শহরটা তখন আলোকিত, বোঝা দেয় এখন রাত। তার মধ্যে এক অসমবয়সী দম্পতি হাঁটছে। মেয়েরা রাগ করে সামনে যেতেই পুরুষটা পিছু দৌড়ালো। এগিয়ে এসে হাত ধরে টান দিতেই মেয়েটার রাগ পড়ে গেল। তাদের ছোটাছুটি চলল অনেকক্ষণ। হাসির শব্দে আশেপাশের 2-1 তাকালো অবশ্য, অথচ বেখবর দুজন মেতে আছে প্রেমে। তারা সিডনির ঠান্ডার মাঝে উৎসব খুঁজে নিয়েছে, একদম নিজের মতো। ক্লান্ত পৌষ দেখলো মোটামুটি জোয়ান একজন মহিলা বেলুন বিক্রি করছেন। তার থেকে 1 জোড়া করে কিনে বেঁধে আকাশে ছেড়ে দিচ্ছে কেউ কেউ। তাদের মতে এই দুটো হলো 1 জোড়া প্রেমের জুটি। বেলুনগুলো ঝলমল করছে। পৌষ সেই বরাবর দৃষ্টি দিয়ে দেখতেই পেছন থেকে ওর কোমর জড়িয়ে ধরে তৌসিফ। নিজের কাছে নিয়ে উঁচু করে হাঁটা দিতেই পৌষ হাসলো। আজ সারাদিন তৌসিফ তাকে হাঁটতে দেয়নি ততটা। তার আড়ালে করা এসব যত্নে পৌষের ভালোবাসা বাড়ে, 1000 গুণ বাড়ে। শত শত তারা যেমন আকাশে রাজত্ব করে, ঠিক সেভাবেই তৌসিফের বুকে রাজত্ব করে পৌষ। সবটা তার। এই তৌসিফ তালুকদার তার। নিজ রাজত্বে যখন রাজাই আমার, তখন ফাঁকা তীরে কেউ মরে না। পৌষ অতটাও বোকা না। সে 1000 বোকা হলেও তৌসিফের ভালোবাসা চিনতে তার ভুল হয়নি। এই ভালোবাসা কে না বুঝে? পাগলও বুঝে। পৌষ হাসলো। তৌসিফ লোকটার কাছে যতটুকু ছিল সবগুলো বেলুন নিয়ে পৌষের হাতে দিল। পৌষ হাসতে হাসতে বলল, এত কেন? দুটো, তুমি আমি। বাকিগুলো? আমাদের বাবুরা। এতগুলো? হ্যাঁ তো। এতগুলো না, ব্যাটা বলে কি মরে যাব আমি। পৌষ বেলুন হাতে ব্রিজে ছুটল। তৌসিফ এক পলক তাকিয়ে হাসতে হাসতে টাকা দিল মহিলাটাকে। মহিলাটা হাসি মুখে তাকে সুন্দরতম রাতের শুভেচ্ছা জানিয়ে বিদায় জানিয়ে চলে গেল। তৌসিফ বুকে হাত গুজে তাকালো। ব্রিজটা ছোট। অপর পাশ থেকে দৌড়ে এলো তৌসিফ। তার মতো একটা পুরুষকে হয়তো এসব মানায় না, কিন্তু একজন প্রেমিক পুরুষকে সবটা মানায়, সবটা। হঠাৎ সামনে থেকে তৌসিফকে আসতে দেখে পৌষ থামল না। তার পা চলমান। দুজন দ্রুতই নাগাল পেল দুজনকে। হাঁপাতে হাঁপাতে তৌসিফ জড়িয়ে ধরল পৌষকে। দুজনের মুখ থেকে আফ বেরোচ্ছে। অতি শীঘ্রই পৌষের দেহ আঁকড়ে ধরে দুটি ওষ্ঠাধর একত্রিত হলো। মাঝ ব্রিজ থেকে তখন উড়ে গেল 14টি বেলুন। পৌষ 2 হাতে তৌসিফের পিঠ জড়িয়ে ধরল। ওর চোখ দিয়ে পানি পড়ল সমান তালে। জানা নেই কেন, কিন্তু এই চোখ শুধু কাঁদে, হোক অতি খুশিতে বা অতি দুঃখে। বাড়িতে আসার পর থেকে সোহার ব্যবহার বদলে গেল। মেহেদি পাথর হয়ে আছে। তার জীবনে এমন পরিস্থিতি কখনো আসেনি। রাস্তায় সোহা গাড়ি থামিয়ে মিষ্টি কিনেছে। গাড়ি করে তারা বাড়ি ফিরেছে। মিষ্টিগুলো মেহেদি ভেতরে এনে টেবিলে রাখতেই ওর মা বেরিয়ে এলেন। সকাল সকাল কোথায় বেরিয়েছিল জিজ্ঞেস করতেই সোহা হাসি মুখে বলল, হাসপাতালে। চিন্তিত হয়ে শাশুড়ি জিজ্ঞেস করলো, হায় হায়, হাসপাতালে কেন গিয়েছিলি? ঠিক আছো দুজন? মেহেদি বাবা, কি হয়েছে? সোহা শাশুড়িকে জড়িয়ে ধরল। কানে কানে বলল, দাদি হচ্ছেন আপনি। সোহা ছেড়ে সরে আসতে চাইছিল, কিন্তু পারল না। ওর শাশুড়ি জড়িয়ে রাখল। মধ্যবয়স্ক নারীটি কেঁদেও ফেলল। তার একমাত্র সন্তান মেহেদি, কষ্টের সংসারের একমাত্র পুত্র সে।
তার সন্তান আসবে ভাবতেই আবেগী হলেন তিনি। সোহার কপালে চুমু খেয়ে শুকরিয়া আদায় করে মেহেদির পাশে বসে ওকে জড়িয়ে ধরতেই খেয়াল করলেন মেহেদি কাঁপছে। ওর মা হেসে ফেললেন, বললেন, দেখলে বৌমা, আমার ছেলে বাবা হওয়ার খুশিতে কিভাবে কাঁপছে। এই মেহেদি, বাবা আমার। কেন কাঁদছিস? পাগল, খুশির কথায় কাঁদতে নেই। মেহেদি মাকে শক্ত করে জড়িয়ে ধরল। ওর ফুপানো কানে এলো সোহার। সোহা মেহেদির অপর পাশে বসে কাঁধে হাত রাখল। মেহেদির মা কপাল কুঁচকে নিলেন, অসন্তুষ্ট গলায় বললেন, এভাবে কাঁদে কেউ? মেহেদি, বাবা হচ্ছিস না এখন? সোহার ঢোক গিলে সামলে নিল, বলল, আম্মা, আসলে ডাক্তার প্রথমে একটু ভুলভাল বলেছিল তো, তাই হয়তো এখনো ভয় পাচ্ছেন উনি। সে কি, এই ডাক্তার দেখিও না আর তাহলে। মেহেদি ছাড়, তোর বাবাকে বলি। আত্মীয় স্বজনদের ফোন দিতে হবে তো। আর বোকা তুই, 5 কেজি মিষ্টি কেন এনেছিস? হবে এতে? আমি পুরো মহল্লায় দিব। ছাড়, টাকা নিয়ে আসি। বলতে বলতে উঠে গিয়ে কয়েকটা ভাঁজ করা কিছু নোট নিয়ে এলেন উনি। দেখেই বোঝা যাচ্ছে বিভিন্ন সময়ের জমানো টাকা। সোহা পুনরায় ঢোক গিলল। সে কি বেশি কঠোর হয়েছিল? মেহেদির শরীর তখনও কাঁপছে। ওর মা এবার বিরক্ত হয়ে স্বামীকে ফোন দিলেন। বাসার পাশে থাকায় শ্বশুর তাড়াতাড়ি বাড়ি ফিরল। তাকে খুশির খবর দিয়ে টাকাগুলো হাতে গুজে দিয়ে শাশুড়ি পাঠালেন মিষ্টি আনতে। সোহা কঠিন কথা বলবে ভেবেছিল, তাই তো দামি মিষ্টি এনেছিল। সোহা ধরল না সেগুলো। ও খেলো শ্বশুরের আনা কম দামি সাদা মিষ্টি। শাশুড়ি মিষ্টি বাট করছেন। আশেপাশের কয়েকজন চাচি এসেছেন। তারা নানান কথা বলছেন সোহাকে। সোহা দেখল মেহেদি একইভাবে বসে আছে। শাশুড়ি আনারের রস এনে সোহার হাতে দিয়ে বললেন, এক ঢোকে গিলে নাও তো বৌমা। আর এই মেহেদি, ঘরে যাও ওকে নিয়ে, একটু শুয়ে থাকুক। মেহেদি উঠে দাঁড়ানোর সুযোগ পায় না, শক্তি হয় না। সোহা ওর হাত ধরে শক্ত করে। মেহেদি উঠে দাঁড়ায়, সোহার সাথে রুমে যায়। সোহা দরজা আটকে এলো। নিজের করা আচরণটা তার কাছে তখন ঠিক লাগলেও এখন ভুল লাগছে। সে ভালোবাসে মেহেদিকে, একইভাবে মিনুটাকেও ও নিজ হাতে পেলেছে। এই কলিজার একটা টুকরো মিনু। হয়তো ভালো শিক্ষা দিতে পারেনি ততটা, কিন্তু সোহা ভালোবাসে ওকে নিজের সন্তানের মতো। মেহেদির পাশে বসে সোহা। ওর হাতটা ধরতেই মেহেদি চোখ তুলে তাকালো, লাল এক জোড়া চোখ। সোহা ভড়কালো, কিছু বলার জন্য মুখ খুলবে তার আগে মেহেদি ফ্যাসফ্যাসে গলায় বলল, কত টাকা লাগবে সোহা? সোহা ঢোক গেলার আর সুযোগ পেল না। ওর বুক কাঁপছে। কিসের টাকার কথা বলছে মেহেদি? ওকে ছেড়ে দিবে নাকি? তালাকের টাকার কথা বলছে? সেটা তো পরিশোধ করা তাহলে। অযাচিত সব ভাবছে সোহা। মেহেদি পুনরায় জিজ্ঞেস করলো। সোহা ভীতু স্বরে বলে, কিসের টাকা? বাচ্চা পালতে কত টাকা লাগে? মেহেদি, আমি শুধু আপনাকে বোঝাতে চেয়েছিলাম। আমি বুঝেছি তো সোহা। শুনুন। শোনা লাগবে না আর, আমি বুঝেছি। আচ্ছা শোনো, এখানে তো 2 রুম, 1 মাস সময় দাও না হয়? আচ্ছা 2 মাস দেওয়া যাবে? একটু সময় লাগবে মনে হয়। 3 রুমের বাসা নিতে হবে। মিনু থাকবে কোথায়? ওর জন্য 1 রুম। সোহা, আমি টাকা কমিয়ে নিব, তুমি চিন্তা করো না। তুমি নিশ্চিন্তে থাকো, সামনের মাসেই বড় ফ্ল্যাট নিব। তোমাকে সব দেব। কি কি লাগবে আমাকে বলবে? ওদের কথা শেষ হলো না। দরজায় খটখট শব্দ হয়। সোহা কান্না চেপে ধরে। ও শুধু ভয় দেখাতে চেয়েছিল। ভালোবাসার লোভে মেহেদিকে আঁকড়ে ধরেছে। চাইনি পূর্বের মতো মন ভাঙতে। কিন্তু মেহেদি যে এতটা কষ্ট পাবে তা সোহা বুঝতে পারেনি। সোহার কান্না পাচ্ছে, ভীষণ কান্না। সোহা কাঁদতে পারল না। মানুষজন দিয়ে ভরা বাড়ি। শুধু ফাঁকে গায়ে জ্যাকেট জড়িয়ে মাফলারে মুখ পেঁচিয়ে বেরিয়ে গেল মেহেদি। সোহা ভয় পেল তখন, যখন রাতেও বাড়ি ফিরল না মেহেদি। রাত 3টে নাগাদ হোটেল রুমে ঢুকে তৌসিফ পৌষকে ফ্রেশ হতে পাঠিয়ে নিজে টুকটাক খাবার অর্ডার দিল। পৌষের যে ক্ষুধা লেগেছে এটাও জানে। পৌষ কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো। তাড়াতাড়ি তৌসিফ ওকে বিছানায় তুলল। দাঁত চেপে তৌসিফ এক ধমকও দিল। পৌষ কেঁপে যায়, মাথা ঢোকায় কম্পিউটারের ভেতর। তৌসিফ রাগী কণ্ঠে বলে, এই বরফের মধ্যে ঠান্ডা পানি দিয়ে কেন মুখ হাত ধুয়েছ? গরম পানি নেই? কথা শোনো না তুমি? এত ঘাটতে আমি করলে দেখবে কি করি। বলতে বলতে
হিটারটা পৌষের কাছাকাছি এনে রাখলো। নিজেও ফ্রেশ হয়ে আসতে দেখলো পৌষ এখনো ওভাবে শুয়ে আছে। তৌসিফ এত টানলো ও উঠবে না, না পেরে কমফোর্টার সহ ওকে জড়িয়ে ধরে তৌসিফ। হাসতে হাসতে বলে, এই বউ, সরি তো, উঠো। না। কেন? বকেছেন? মাপ চাইছে, খাবে না? না, ছাড়ুন আমাকে। তৌসিফ ছাড়ে না, পৌষকে বের করে নেয়। মুখের সামনে খাবার নিলেও যখন তেড়ামি শুরু করলো তখন তৌসিফ আচমকা ওর কানে কানে কিছু বলল। পৌষ মাথা নামিয়ে নিল। তৌসিফ মুখে খাবার দিতে খেয়েও নিল। তৌসিফ হাসছে। হাসি থামিয়ে একসময় জিজ্ঞেস করে, এত ভাবো আমার কথা? ভালোবাসি তো। তৌসিফ গাঢ় দৃষ্টি ফেলে তাকালো, সময় গড়ালো। তাদের হানিমুনের দ্বিতীয় রাত সার্থক করলো তৌসিফ, যাতে যথাযথ অবদান রাখলো পৌষ। রাত যখন শেষ দিকে তখন নিভু নিভু চোখে তৌসিফের বুকে থাকা পৌষ বলে উঠল, এত এত দেশ থাকতে অস্ট্রেলিয়ায় কেন এলেন হানিমুনে? ওর চুলে হাত বুলিয়ে তৌসিফ বলল, বিশেষ কারণে। কাউকে দেখাতে? কাকে? আমি কি জানি। পৌষ ঘুমিয়ে গেল। তৌসিফ কপাল কুঁচকে নিল। পৌষকে আরেকটু বুকে তুলে নিল। মেয়েটা অসুস্থ হয়ে যাচ্ছে। বাইরে তখন মৃদু মৃদু বাতাস, ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। তৌসিফ কফি নিতে একটা ফুট জোনে ঢোকা মাত্রই পৌষের সামনে আগমন ঘটে এক নারীর। পৌষ তার চেহারা খেয়াল করেনি। হঠাৎ সামনে এসে দাঁড়াতেই পৌষ চোখ তুলে তাকালো। বরাবর দাঁড়িয়ে সুন্দরী এক রমণী। কপাল কুঁচকে পৌষ সরে যেতে নিলেই নারীটি বাংলায় বলল, কেমন আছো পৌষ? পৌষ অবাক হলো। এই ভিন দেশের মাটিতে তাকে পৌষ বলে কে ডাকবে? ওর অবাকতা দেখে নারীটি সামান্য হাসলো, বলল, অবাক হচ্ছ? হওয়ারই কথা। আমি কিন্তু তোমার সম্পর্কে আরো জানি। তুমি তৌসিফের ওয়াইফ, আর সে তোমাকে খুবই আদর যত্নে রাখে। তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে এই আদর যত্ন কিন্তু সে আরো অনেকেই করেছে। সেসব গুরুত্বপূর্ণ না, তবে তোমার বুঝতে হবে সে কিন্তু কাজের মেয়েদেরও একইভাবে আদর করে। তুমি কি বুঝতে পারছো না? পৌষ, আমি কিন্তু তাকে খুব করে চিনি। তার পুরো শরীরের ঘ্রাণ খুব কাছ থেকে নিয়েছি আমি। হয়তো আরো কিছু নারীও নিয়েছে। প্রিয়। তৌসিফের কণ্ঠে আচমকা এই ডাকে দুজন নারী একসাথে চমকালো। পিয়াসী ভাবেনি তৌসিফ এত তাড়াতাড়ি ফেরত আসবে, কারণ কফির কাউন্টারে অনেক ভিড়। তৌসিফ চোয়াল শক্ত করে এগিয়ে আসা মাত্রই পৌষ ঠান্ডা গলায় প্রশ্ন করলো, আপনি বাদে আর কোনো নারীর সাথে তার সম্পর্ক আছে? পিয়াসী ঘাবড়ানো বাদ দিয়ে তৌসিফের দিকে তাকাতে দেখলো তৌসিফ তাকে খেয়ে ফেলবে ঠিক অমনভাবে দৃষ্টি দিয়ে রেখেছে। পিয়াসী হড়বড়িয়ে বলে উঠল, পুরো এলাকা জানে। আর তুই তুই কি জানিস? আচমকা পৌষের গলার স্বর আর সম্বোধন বদলে গেল। আপনি থেকে সোজা তুইতে আগমন তার। পিয়াসীর আগে দৃষ্টি ফেলে বলল, বেয়াদব মেয়ে, তোমার কত বড় আমি জানো? জেনে কি কাজ আমার? ভাগ এখান থেকে, না হয় চুল টেনে দুটো পটকানি দিব, এখানে ভেটকি লেগে যাবি। তৌসিফ এগিয়ে আসতে আসতেই পিয়াসী বলে উঠল, কত নারী নিয়ে তৌসিফের বদনাম জানো? সোহাকে নিশ্চিত চেনো? বাকিটা শোনার অপেক্ষা পৌষ করল না। ও হামলে পড়েছে পিয়াসীর ওপর। পিয়াসীর রং করা চুলগুলো টেনে ধরে গালে মুখে আঁচড় কাটতে কাটতে বলতে লাগলো, কুত্তি, তুই চিনিস আমাকে? আমার সংসারে আগুন লাগাস, তোর চুল ছেড়ে শাক খাবো আমি। শালি, আমার সংসারে আগুন লাগাতে চায়, তোর মুখ ভেঙে দিব আমি। মানুষজন জড়ো হতে সময় লাগলো না। তৌসিফ তাড়াতাড়ি পৌষকে ধরলো। পিছন থেকে ধরেও সরাতে পারছে না। পৌষের যেন শক্তি বৃদ্ধি পেল হঠাৎ। পিয়াসীর চুলও ছাড়ছে না। তৌসিফ বহু কষ্টে ছাড়ালো। পিয়াসীর যেন দম আটকে আসছে। গার্ড চলে আসা মাত্রই পিয়াসীকে সুযোগ না দিয়ে তৌসিফ গার্ডদের বলল পিয়াসীকে সরাতে। অতঃপর পৌষকে নামালো। পৌষ সমানতালে বাংলা ভাষায় উচ্চতর গালি দিয়ে যাচ্ছে। তৌসিফ না পেরে ওকে নিয়ে বেরিয়ে এলো। পৌষ ঝটকা মারে, সরে দাঁড়ায় তৌসিফ থেকে। রাগে ফুঁসতে ফুঁসতে হাঁটা ধরে অচেনা রাস্তায়। রাগে মাথাটা দপদপ করছে। তৌসিফকে কিছু বলারও সুযোগ দিচ্ছে না ও। তৌসিফ শক্ত হাতে ধরল এবার। নিজেও রাগ দেখিয়ে বলল,
হয়েছে। কেন কষ্ট লাগলো বুঝি? পৌঁছরাত। এখন বাসায় যাব। ওকে ফাইন, হোটেলে ব্যাক করছে। হোটেল ফোটেল না, সোজা বাসায় যাব এখন। এক্ষুনি দেশে ফিরবো। এই কেন এনেছেন? পুরাতন বউকে জ্বালাতে? তৌসিফ ওকে টেনে গাড়িতে তুলল। রাস্তায় মানুষ দাঁড়িয়ে ওদের নাটক দেখছে। পৌষ গাড়িতে দূরত্ব রাখলো। হোটেল রুমে পৌঁছেও নিজের লাগেজ গোছাচ্ছে। তৌসিফ হাজার বুঝালেও বুঝ মানতে নারাজ। তৌফিক ওর বাহু ধরে নিজের কাছে টানলো। দুই বাহু চেপে ধরে বলল, এখানে এনেছি কারণ আমার পুরাতন বেশ কিছু বন্ধু আছে এখানে। আছেন এখানে? পৌঁছরাত, মাথা ঠান্ডা করো। মাথা আমার ঠান্ডাই আছে। ওই আমার সংসারে আগুন লাগায়। ওর কি দোষ? ইচ্ছে করে ওকে দেখাতে এখানে এনেছেন আপনি। ওই আপনাকে ছাড়লো কেন? সোহার জন্য। এত এত প্রেম তাকে বলেনি? সোহার সাথে বোনের সম্পর্ক? ও সরি, বোন তো না সোহা। তার মানে কি পুরো এলাকা কেন বলে এটা? পিউ কেন ডাকলেন তাকে? কেন অস্ট্রেলিয়া আসতে হলো? কেন পরিষ্কার করেননি? সোহা কে হয় আপনার? আর পিয়াসী কেন বলল বিভিন্ন নারী? কয় বউ আপনার নাকি বিয়ে ছাড়াই? আর কিছু বলার আগেই পৌষের ডান গালে দানবীয় এক চড় পড়ল। ছিটকে বিছানায় গিয়ে পড়ল পৌষ। তৌসিফের চোখ দুটো তখন টকটকে লাল দেখাচ্ছে। রাগ তার সহজে ওঠে না। উঠলে নিয়ন্ত্রণে থাকে না তৌসিফ। তার শিরা উপশিরা তখন দপদপ করে জ্বলছে। পৌষ দমে যায়নি, বরং তেজি গলায় বলে, সত্যি গায়ে লাগলো নাকি? কি কথা বলুন, উত্তর আজ দিতেই হবে আপনাকে। তৌসিফ তালুকদারের কত নারীর সঙ্গ আছে আমার তো জানা দরকার। তৌসিফ ওর গালে দুটো চেপে ধরে হিস হিসিয়ে শুধু বলল, কুকুরের পেটে ঘি হজম হয় না। অতঃপর সে উঠে গিয়ে রুমের দরজার সবগুলো লক অ্যাক্টিভ করে দিল। পৌষ ঝাঁঝালো গলায় বলল, এক্ষুনি দেশে যাব আমি, থাকবো না এখানে। ব্যবস্থা করছে। অতি ঠান্ডা অথচ হিংস্র সেই কণ্ঠস্বর। আপনি কোথায় ছিলেন? সোহার প্রশ্নের উত্তর করে না মেহেদি। সোহা আবারও বলে উঠল, কথা বলুন মেহেদি। আজ সপ্তাহ খানিক ধরে রাত কোথায় কাটান আপনি? এত টাকা কোথা থেকে আনছেন? মেহেদি, আপনি কি খারাপ কোনো কাজে জড়াচ্ছেন? মেহেদি ওর দিকে তাকিয়ে মুচকে হাসলো। গোসল করে এসেছে মাত্র। চুলগুলো মুছে খাটে বসে বলল, সামনের মাসেই 3 রুমের ফ্ল্যাট নেব আমরা সোহা। মিনুকে এনে রাখবো। আচ্ছা এক কাজ করি, রাতে তো আমি বাসায় থাকি না, মিনুকে এনে রেখো, তোমার সাথে এখানে থাকলো। সকালে বাসায় ফিরে আমি মায়ের রুমে থাকবো নে। সোহা আর সহ্য করতে পারল না। মেহেদির হাতটা ধরে আতঙ্কিত গলায় বলল, কি বলছেন মেহেদি? আপনি এমন ছিলেন না। আমি তো বারবার বলছি, আমি শুধু আপনাকে বোঝাতে চেয়েছিলাম। এত হিসাবি হতে নেই, খরচ তো হয়। আমার টাকা আছে, আমার সম্পদ যা আমাকে দেয়া হয়েছে তা আপনি নিন। কেন নিব? কি আজব কথা মেহেদি, বউ হই আপনার। আচ্ছা তুমি সব বাবুকে দিও, আমার লাগবে না। বলুন রাতে কোথায় থাকেন? সত্যি বলছি, আরেকটা বিয়ে করিনি। মেহেদি হাসল। সোহা বিরক্ত হয়ে ওর হাত চেপে ধরতেই কপাল কুঁচকায় মেহেদি। সোহা তাকালো মেহেদির হাতের দিকে। ও তাকিয়ে রইল, শুধু হাঁ করে তাকিয়েই রইল। সুন্দর একজন শিক্ষকের কলম ধরা হাতটা কাটাছিঁড়া হয়ে আছে, চামড়া ছিলে আছে কিছু জায়গায়। সোহার চোখের গরম পানির ফোঁটা পড়ল মেহেদির ক্ষতবিক্ষত হাতে। জ্বলে উঠল সেই হাত। সোহা তখনও দেখছে, এ কোনো শিক্ষকের হাত না, এটা একটা দিনমজুরের হাত। না জানি কত কত ইট আর বস্তা টেনেছে এই হাত। সোহাকে মনে করে হঠাৎ মেহেদির শার্টের বোতামগুলো খুলল। গা থেকে শার্ট সরাতেই দেখা গেল তার সুন্দর অপরিপক্ক কাঁধ দুটো সন্তান তুলোর বদলে তুলেছে ভারী কিছু বস্তু। সোহা হাউমাউ করে কেঁদে উঠল হঠাৎ। ধপ করে বসে পড়ল মেহেদির পায়ে। মেহেদি ওকে বুকে নিতে চাইলেও পারল না। সোহা আহাজারি করে উঠল। দরজায় শাশুড়ি ধাক্কাচ্ছে, কি হয়েছে জানতে। কেউ খোলে না। সোহা চিৎকার করে কাঁদতে কাঁদতে শুধু বলল, আমি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না, আমাকে ত্যাগ করুন মেহেদি। আপনার সুখ সব নষ্ট করে দিব আমি। হঠাৎই বৈরী হাওয়া বইতে লাগলো অস্ট্রেলিয়ায়। বাইরে ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। নিউজ মিডিয়া সরাসরি সম্প্রচার করে যাচ্ছে আবহাওয়া। ঝড়ো হাওয়ার মাঝে উত্তাল পানি। মাত্রাতিরিক্ত ঠান্ডায় মানুষের জমে যাওয়ার উপক্রম। সবাইকে নিজ নিজ অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। রাস্তাঘাট ততক্ষণে বন্ধ। যাতায়াত ব্যবস্থার বন্ধ করার অন্যতম কারণ হলো দুর্ঘটনা প্রতিরোধ। টিভির সাউন্ডটা
আর একটু কমিয়ে দিল পৌষ। রিমোটটা পাশে রেখে এদিক ওদিক ফোন খুঁজলো, তার ফোনটা পাওয়া যাচ্ছে না। নাক আর মাথা জ্যাম হয়ে আছে। মুখ খুলে শ্বাস নিল কিছুক্ষণ, বড় বড় দম ফেলে। বুকের ভেতর অস্থির লাগছে তার। তৌসিফ এখানে নেই। বাইরে অবস্থা ভয়ঙ্কর। শরীর ঠেলে বহু কষ্টে উঠে বসলো পৌষ। কোমরের দিকটা ব্যথার দরুন চোখ মুখে খিঁচে নিল। নিজেই হাত দিয়ে চেপে ধরল। চোখ দিয়ে টুপটাপ পানি পড়লো কতক্ষণ। চাপা স্বরে কেঁদে বিড়বিড় করলো, কোথায় গেলেন আপনি? তৌসিফ বেরিয়েছে। ঘন্টা 3 পার হলো। পৌষ এবার উঠে দাঁড়ালো। 1-2 পা করে এগিয়ে আলমারির কাছে এসে নিজের কাপড় নিল। পরনে থাকা তৌসিফের বড় মোটা হুডিটা খুলে নিজের জামাটা গায়ে জড়ালো। তৌসিফ কোথায় সে জানে না। আবসা আলোয় ও ফোন পাচ্ছে না। এদিক ওদিক খুঁজেও যখন পেল না, তখন আস্তে ধীরে হাঁটতে হাঁটতে এলো কাউন্টারে। ম্যানেজার ওকে দেখা মাত্র এগিয়ে এলো। পৌষ জানালো তৌসিফ এখনো ফিরেনি। ম্যানেজার আশ্বস্ত করে জানালো তৌসিফ ফিরছে, চিন্তার কিছু নেই। পৌষ ভরসা পায় না, এক বিন্দুও ভরসা সে পায় না। বাইরে বাতাস তাণ্ডব চালালো। পৌষ সেদিকে তাকিয়ে 1-2 পা বাড়ালো বাইরের দিকে। ম্যানেজার ঘাবড়ে গিয়ে তার পিছু নিয়ে বারংবার নিষেধ করলো সেদিকে না যেতে, কিন্তু পৌষ শুনল না। এই শীতের দেশে তার উত্তপ্ততর হৃদয় কেউ দেখতে পাচ্ছে না। এটা দেখা যায় না, ছোঁয়া যায়, শুধু অনুভব করা যায়। হোটেলের বাইরের দিকে মেইন ফটকের ভেতর বসার জন্য সুন্দর বেঞ্চ করা। পৌষ এগিয়ে এসে সেখানে বসলো। তার পা দুটো চলছে না। এখান থেকে কোথায় যেতে হয় তাও পৌষ জানে না। গাড়ি কোথায় পাওয়া যায় তাও জানে না। সারি সারি গাড়ি লন সাইডে রাখা, রাস্তাঘাট তো বন্ধ। পৌষ কোথায় যাবে? কোথায় গেলে পাওয়া যাবে তৌসিফ তালুকদারকে? শুকনো মুখে পৌষ রাস্তার দিকে তাকিয়ে রইল। ঝড়ের বেগে আসা বাতাসগুলো তার মুখে ঝাপটা দিচ্ছে। নাকে ঠান্ডা বাতাস লাগাতে ব্যথা হচ্ছে। ঠোঁটগুলো খুব শীঘ্রই ফেটে ফেটে এলো। ফ্যাকাশে মুখে পৌষ পথ চেয়ে রইল। ম্যানেজার সহ এবার একজন মেয়ে স্টাফও এলো। তারা চেষ্টা করেও পৌষকে সরাতে পারল না। অগত্যা মেয়ে স্টাফ একটা চাদর এনে ওর গায়ে দিয়ে সরে এলো। পৌষ তখনও ঠায় বসা। বিড়বিড় করে বলতে লাগলো, কোথায় আপনি? কোথায় গেলেন? আমার কথা কি ভুলে গেলেন? আপনার এত এত ভুল হওয়ার সত্ত্বেও আমি কেন আপনাকে বলতে পারছি না? এই ঠান্ডার প্রকোপের মাঝেও কেন আমার আমার ভিতর জ্বলছে। আপনি আমায় কোন প্রেমে মগ্ন করে গেলেন? কেন একা ফেলে গেলেন? আমি কি ভুলছিলাম? শাস্তি কেন আমার বেলা এত কঠিন হয়? আপনি কি বোঝেন না? নাকি বোঝেন বলে আমার শাস্তির সময় বৃদ্ধি করেন? ফিরে আসুন, ফিরে আসুন। চোখ দুটো সহসা লাল হয়ে ওঠে। ধীরে ধীরে রাত কাটিয়ে সকাল হলো। ঝড় কমেছে কিছুটা। মানুষজন চলাফেরা শুরু করলো। কেউ কেউ পৌষকে দেখলো। ম্যানেজার তার নাস্তা পাঠালেও পৌষ ঘুরে তাকালো না। তার দৃষ্টি নড়েনি। সে দেখতে চায় কতক্ষণ তৌসিফ তাকে অপেক্ষা করায়। সময় গড়িয়ে তখন দুপুর। খুবই অল্প সূর্য উঁকি দিল। এক ফালি রোদ সেকেন্ডের জন্য পৌষের উপর পড়ে পরক্ষণে হারিয়ে গেল। দুপুর হতেই লোক যাতায়াত বাড়ে। এত মানুষ আসে অথচ তৌসিফ আসে না। কালো রঙের একটা গাড়ি লনে আসলো। পৌষ তখনও সোজা দৃষ্টি ফেলে তাকিয়ে। মোটা জ্যাকেট গায়ে গাড়ি থেকে নামলো তৌসিফ। সোজা হেঁটে ভেতরে ঢুকবে সে। খুবই তাড়ায় আছে যেন। সে তার হৃদয়ের এক টুকরো এখানে রেখে গিয়েছে। তাড়াহুড়োয় সে আশেপাশে খেয়াল করে না। মূল ফটক পেরিয়ে ভেতরে ঢুকে গেল সে। হঠাৎই কপালে ভাঁজ পড়ল। ছাইরঙা চাদর গায়ে মুড়িয়ে কেউ একজন বসে আছে বেঞ্চে। তৌফিক তড়িতে বেগে পিছু ফিরল। তার হৃৎপিণ্ড দাপিয়ে উঠল তৎক্ষণাৎ। সমস্ত শরীর যেন সেকেন্ডের জন্য প্রতিক্রিয়া জানাতে নারাজ হলো। শক্তপোক্ত মুখ চোখ হঠাৎই অসহায় হয়ে এলো। অতিরিক্ত চাপ অনুভব হলো তার। 2-1 বার এদিক ওদিক তাকালো। সবই তো ঠিক আছে, তাহলে কেন তৌসিফ নিজে ঠিক নেই? এই মেয়েটা পুতুলের মতো এখানে বসে আছে, কিন্তু কেন? এটা কি তার বসার জায়গা? তৌসিফ কি তাকে এখানে রাখতে বলেছে? কেউ কেন তার কলিজার যত্ন নেয় না? কেন তৌসিফ কারো ভরসায় রেখে গেলে বারবার হতাশ হয়? টাকা দিয়েও কেন কাজ হয় না? কেন হয় না? তৌসিফ কি বলে যায়নি ওর জানটার খেয়াল রাখতে? তৌসিফ কি টাকা দিয়ে যায়নি? তাহলে কেন পৌষ এখানে থাকবে?
তৌসিফ বাদে কেন কেউ ওর তোতা পাখির খেয়াল রাখে না? তৌসিফের কান্না পেল আজ, ভীষণ কান্না পেল। তার মনে পড়ল তার মায়ের কথা। মা বাদে কেউ তার খেয়াল রাখতে পারেনি, কখনোই পারেনি। তাইফা আপা সংসার সামলে তৌসিফকে ততটা খেয়াল করতে পারেনি। সে ভালোবেসে গিয়েছে শুধু। এতিম হওয়া বড় এক জ্বালার বিষয়। এদের অতি আপন বলতে কেউ থাকে না। এই এক পৌষ এলো জীবনে, অতঃপর খুব কম সময়ই তৌফিক নিজের খেয়াল রেখেছে। তার পায়ের নখটা সহ এই পৌষ কেটে দেয়। এত ভালোবাসা কেন ফিকে পড়ে যায় বারবার? উত্তর তৌসিফ জানে না। দুই এক পা বাড়িয়ে এগিয়ে এলো বেঞ্চের কাছে, আস্তে ধীরে বসলো, একদম গা ঘেঁষে। পৌষ মাথা নিচু করে নিল। তার দৃষ্টি গোটা এক রাত, এক সকাল পর সরল এখন। তৌসিফ দুই হাতে ওকে টেনে নিজের বুকে নিল। পৌষ উষ্ণতা পেল, মুখটা বুকে রাখলো। তৌসিফ ওর মাথাটা চেপে ধরলো সেখানে। কেউ কোনো কথা বলল না। খুব যত্নে ওকে কোলে তুলল তৌসিফ। ওরা এগিয়ে গেল রুমের দিকে। বিছানায় পৌষকে রেখে তৌসিফ দরজা আটকালো। রুমে হিটার আছে, তবে অফ করা। তৌসিফ তাড়াতাড়ি তা অন করলো। গতরাত থেকে তাপমাত্রা শুধু কমছে। এগিয়ে এসে গায়ের জ্যাকেট খুলে বিছানায় উঠে গেল। এক টানে বুকে নিল পৌষকে। আজব, আজ পৌষ কাঁদছে না। তৌসিফ ওকে শক্ত করে জড়িয়ে রাখলো, বুকে নিয়ে মোটা কম্বলে ঢাকলো। পৌষের পুরো শরীর জমে আছে। তৌসিফ দেখলো ওর নাকটা ঠান্ডা হয়ে আছে। ও জানে একটু ঠান্ডাই নাক ব্যথা করে পৌষে। তাড়াতাড়ি মাথা সহ ঢেকে নিল। তৌসিফের শ্বাস প্রশ্বাসে শীঘ্রই উষ্ণ হলো হাওয়া। পৌষ আরাম পেল। তৌসিফ ওর কপালে সময় নিয়ে চুমু দিল। ফাটা ঠোঁট জোড়ায় আঙুল বুলালো বেশ কিছুক্ষণ। পৌষ ফ্যাস ফ্যাস করে বলল, বাড়ি যাব না। যাব। ও তৌসিফ ওদের মাথা বের করে। পৌষকে ধরে বসিয়ে ড্রয়ার থেকে ফোন বের করে কল লাগায় খাবার দিয়ে যেতে। মিনিট পাঁচেকের মাঝেই হাজির হলো খাবার। পৌষ চুপচাপ খেলো। ওর ক্ষুধা লেগেছে। তৌসিফ নিজেও গোসল সেরে এসে পাশে বসে খেলো। নিজ হাতে পৌষের মুখটা মুছে দিয়ে বলল, এখন শুনবে? শুনবো। গতরাতে তৌসিফ ঠান্ডা মাথায় পৌষকে বলেছিল সে প্রতিটি প্রশ্নের উত্তর দেবে পৌষকে। পিয়াসী এবং ওর গল্প যা আজও অজানা তা জানাবে তৌসিফ। তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। পৌষ মেনে নিয়েছে। সে ধৈর্য ধরেছে। গতরাতের আদরটুকুও স্বাচ্ছন্দ্যে নিয়েছে। পৌষের মতো মেয়েরা মানুষ চেনে। পৌষ এতটুকু তো জানে তৌসিফ তাকে অবহেলা করবে না। সে ভালোবাসা চেনে, ভালোবাসার ধরনও চেনে। যেই পৌষের জন্য আজ পর্যন্ত তেমন কেউ ব্যস্ত হয়নি, সেই পৌষের জন্য তৌসিফ সবসময় দুই হাত বাড়িয়ে রেখেছে। একদিনের আশা প্রশ্নের মুখে পৌষ এতদিনের ভালোবাসা ভুলবে না। তার দ্বারা সম্ভব না। তৌসিফ পৌষের অল্প লাল হওয়া গালে হাত বুলালো। জিজ্ঞেস করলো, ব্যথা আছে? না। আচ্ছা, আমি বলছি, তবে তার আগে ওয়াদা করো আমাকে আর ভুল বুঝবে না। এই প্রথম কৈফিয়ত দিচ্ছে কাউকে আমি। এমন কাজে কৈফিয়ত যার প্রয়োজন আমার জীবনে নেই, নাচে গুরুত্ব। কৈফিয়ত দিয়ে যদি স্বপ্ন সুন্দর হয় তাহলে দিতে বন্ধ কি? এত ভালোবাসা আজ পর্যন্ত কাউকে বাসেনি, নয় কৈফিয়তের প্রশ্নে উঠত না। তৌসিফ একটু থামলো। পৌষের হাত দুটো ধরে বলা শুরু করলো, আমার পেটে কালো দাগ দেখে একদিন তুমি জিজ্ঞেস করেছিলে ওটা কিসের দাগ। পায়েও দাগ দেখেছ? হ্যাঁ। পিউর সাথে ডিভোর্সের পর এক রাতে ড্রিঙ্ক করে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ব্লাড রেয়ার হওয়ায় পাওয়া যায়নি। সেদিন আমাকে রক্ত দিয়েছিল সোহা। ওর সাথে রক্তের কোনো সম্পর্ক আমার নেই, তবুও আমাকে সেদিন যে উপকার করেছিল তার বদলে আজ আমি এখানে বসে আছি। 5 মাস হাঁটতে পারিনি, বাসা ছিলাম। সোহা আমাকে সাহায্য করেছে বিভিন্নভাবে। কথা শেষ হওয়ার মাঝে পৌষ প্রশ্ন করে, কেমন সাহায্য? এই তো বউ বলে কথা। বলুন ঠিকঠাক। বিজনেসের কাজে সাহায্য করেছে। সেই সুবাদে 2-1 ঘন্টা রুমে থাকা হতো ওর। কাজে লোকরা ভাবিদের কানে এসব কথা দিল। তারা তিলকে তাল বানিয়ে ছাড়ল। সোয়ার সাথে আমার অবৈধ সম্পর্ক। কেউ কেউ বলতো আমি ওকে বিয়ে করে নিয়েছি, কেউ বলতো কাজের মেয়ের সাথে অবৈধ সম্পর্ক। ওপরওয়ালার কসম কেটে বলছে আমার সামনে আজ পর্যন্ত কেউ এই কথা বলেনি। যদি বলতো হয়তো উত্তর আমি দিতাম ভিন্নভাবে। ঘরের শত্রু বিভীষণ আমার 2 ভাবে ছড়িয়েছে এই কথা। সোহার ওই উপকারের বিনিময়ে আমি কখনোই ওকে তেমন কিছু বলতাম না।
উল্টা আমার জন্য একটা মেয়ের চরিত্র খারাপ হয়েছে সকলের দৃষ্টিতে। সে সময় হয়তো ও খারাপ করতে চেয়েছে, তাই সে নিম্ন মধ্যবিত্ত ঘরে ওকে পাঠিয়েছে আমি। সেখানেও বুঝবে জীবন কোথায় ছিল ওর। তবে হ্যাঁ, মেহেদি ভালো ছেলে, তার নিশ্চয়তা আমি দিচ্ছি। আমি ওর খারাপ করিনি। যে লোভ ও করেছে সে কিছু সম্পত্তি ওকে দিয়েছে। দম আটকে পৌষ প্রশ্ন করে, পিয়াসী কেন বললো সোহার কথা? আমি কি জানি? বানি? এটা পিউ জানে। পিউ থাকাকালীন সোহাব খুব কম আমাদের সাথে ছিল, বেশিরভাগ গ্রামে ছিল। আর ওর সাথে পিউর সম্পর্ক ভালো ছিল। আমি আন্দাজে বলতে পারি, হয়তো তোমাকে নাড়া দিতেই ও সোহাকে টেনেছে। কিভাবে জানলো? তৌসিফ বিরক্ত হলো, বলল, হাউ ক্যান আই নো? পরক্ষণেই বলল, বড় ভাবি বলতে পারে। উনি কেন বলবে? বড় ভাবির সৎবোন পিউ। কি? এক প্রকার চিৎকার করে উঠল পৌষ। তৌসিফ হাসল, বলল, জীবন রহস্যে ঘেরা পশ্চাৎ, যত গভীরে ঢুকবে তত অতলে হারাবে। ও কেন বলল ভিন্ন নারী সঙ্গী? ডিভোর্সের পর চিল ছিলাম। পিউ এক বিদেশি ছেলের সঙ্গে ভেগেছিল। আমার মুখে গালি দিয়েও পালিয়েছিল। ক্লাবে যাতায়াত বেড়েছিল। তবে আমার বুকে হাত রেখে বলছে পশ্চাৎ, দ্বিতীয় নারী আমার জীবনে তুমি। পিউর পর তুমি বাদে কাউকে গভীরভাবে স্পর্শ করিনি। হালকাভাবে করছেন? হুম, কিভাবে? ওই হাত ধরা পর্যন্ত। লুইচমি তো ছাড়লেন না? ওহ পশ্চাৎ, একবার ধরেছিলাম ভুলে, বন্ধুদের পাল্লায় পড়ে। তবে হাতে ধরেছিলাম, কিসেমিসে হয়নি। পৌষ চুপ রইল। ভেতরে খুব সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে। ও জানে, তবুও কেন জানি তৌসিফ আগে কারো ছিল তা আজ মানতে কষ্ট হচ্ছে। তৌসিফ পৌষের গালে চুমু দিয়ে বলল, এটার জন্য আমি খুব করে মাপ চাইছি। আচ্ছা, যেদিন আমরা এখানে আসব সেদিন হেডলাইনে দেখলাম আপনার উপর থেকে সকল মামলা তুলে নেওয়া হয়েছে। তাহলে কাল রাতে আপনি মামলার কথা বললেন ফোনে কেন? তৌসিফ মৃদু হাসল। ওই যে বলেছিলাম না, কুকুরের পেটে ঘি হজম হয় না। আমি ভেবেছিলাম রাজনৈতিক কোনো কারণে আমার জাহাজে মাদক দ্রব্য চালান করা হয়েছে, কিন্তু না, সে কাজ করেছিল পিওর বর্তমান জামাই। পিওর নামে আমি কিছু সম্পদ লিখে দিয়েছিলাম, যা ও ভেগে যেতেই সরিয়ে ফেলেছে। তার মধ্যে জাহাজেরও কিছু ছিল, ও সেটা হাতিয়ে নিতেই ওই চাল চেলেছিল। দেশের বিচার সম্ভব না, তাই একই সাথে হানিমুন আর কোর্টের কাজ সামাল দিতে এখানে আসা। কাল থেকে আজ পর্যন্ত পিওর স্বামীকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে এলাম। এত দেরি হলো কারণ আবহাওয়ার কারণে রাস্তা বন্ধ ছিল। ও জানতো আমি এজন্য এসেছি, তাই শেষ সুযোগে সংসার ভাঙতে তোমাকে টার্গেট করেছিল। আর ও সফল হয়েছে পশ্চাৎ। 2 মিনিটে তুমি বিশ্বাস ভেঙে ফেললে। পৌষ অবাক হয়ে বলল, গত রাত থেকে ভাবছিলাম আপনি আমাকে কুকুর বলেছেন। তৌসিফ কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, মাথা গেছে তোমার? এখানে শুধু আমি ছাড় দিয়েছিলাম বলে পিউ এত বার বাড়তে পেরেছে, নয় এতদিন থালা হাতে ভিক্ষা করত। এখন কোর্টের চক্কর কাটবে কয়েক বছর। তোমার মাথায় এত দিকে চলে এদিকে চললো না। পৌষ নিজের ভুল সরাসরি ঢাকতে চাইল। হুড়মুড় করে বলে উঠল, সব বুঝলাম, কিন্তু এখনো ওই কে পিউ পিউ করছেন কেন? লজ্জা করে না? তৌসিফ বিরক্ত হলো, বলল, ও আমার ক্লাসমেট ছিল পশ্চাৎ। ওকে আমরা কেউ কখনো পিয়াসি ডাকিনি, সবাই পিয়া অথবা পিউ ডেকেছে। পৌষ সকল প্রশ্নের উত্তর পেয়ে চুপ হয়ে গেল। তৌসিফ ওকে কাছে টানল, নিজের কোলে বসিয়ে কাঁধে মাথা রেখে জিজ্ঞেস করলো, গত রাতে বেশি কষ্ট পেয়েছিলে? হুম এখন কমলো? হুম আদরে ব্যথা বেশি ছিল? একটু একটু। এখন ঠিক আছে? একটু একটু। আমি কাছে না থাকলে এমন দেবদেশে হয়ে যাও কেন? আমাকে জ্বালাও কেন? তখন এইভাবে কেন বসেছিলাম? তোমাকে দেখে আমার কেমন লেগেছে বলো তো? আমার তো ভিতর জ্বলে যাচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। আমার তো আপনি ছাড়া কেউ নেই। যদি কেউ হয়? কেন? আপনি ছেড়ে দিবেন আমাকে? জানে মেরে দেব, তবুও ছাড়বো না। তাহলে? তাহলে বোঝাচ্ছি তোমাকে। একটু দাঁড়ান দামড়া পেটা, আমি মরে যাব, ছাড়ুন। পৌষের কথায় তৌসিফ হেসে ফেলল। আলগোসে ওকে বুকে আগলে নিল। ও জানে পৌষ ওকে ছাড়বে না। সেই রাস্তা তৌসিফ রাখেনি। তাদের বিবাহনামায় এটা লেখা ছিল, পৌষ স্বেচ্ছায় কোনোদিনই তৌসিফকে তালাক দিতে পারবে না। হয়তো পৌষ জানে না, কিন্তু তৌসিফ সহ বাকিরা জানে। তবুও কেন জানি তৌসিফ একটু 19-20 হলেই ভয় পায়, পৌষকে হারানোর ভয়। পৌষ আস্তে করে বলল, দেশে কবে যাব? আর কিছুদিন থাকি। একদিনও থাকতে চাই না। কারণ?
আমি ভয় পাই। কিসে? আপনাকে হারানোর ভয় হয় আমার। যদি এখানে হারিয়ে ফেলি? তৌসিফ পৌষের গালটায় আদর দিল, চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, বলল, খুব সরি আমি। আমিও। তোমার আর প্রশ্ন আছে? আপাতত নেই। বলেই পৌষ হাসল। সে ভালোবাসে এই পুরুষটাকে। বয়সে বড় মানুষটাকে দেখলেই এখন প্রেম প্রেম লাগে। তৌসিফ নামটাই তার কাছে এখন আস্ত এক ভালোবাসা। এই কাজটা আপনি কেন করলেন মেহেদি? আমাকে কোন দায়ে ফেলতে চাইছেন আপনি? আর কত মাপ চাইবো আমি? আমি কি এত বড় ভুল করলাম যার মাফ নেই? সুহা এক নাগাড়ে বলল কথাগুলো। তার বুকটা ওঠানামা করছে। মেহেদি বাসা পাল্টাতে চাইছে, নতুন বছরে নাকি নতুন বাসায় উঠবে। সুহা তখন থেকেই নানানভাবে ওকে নিষেধ করছে, কিন্তু মেহেদি শুনতে নারাজ। ও কিছুতেই শুনছে না। অগত্যা সোহা তাকে প্রশ্ন ছড়ে। মেহেদি বরাবরই শান্ত। আজও শান্তভাবে সোহার হাত দুটো নিজের হাতের মাঝে নিল। ঠান্ডায় জমে আছে তা। মেহেদি ওর কপালে চুমু খেয়ে বলল, আমি নিজের সাথে ওয়াদা করেছি সুহা, যে পর্যন্ত আমার সন্তানকে ভালো রাখতে না পারবো ওই পর্যন্ত তাকে ছুঁয়ে দেখব না। আমি ওকে ছুঁতে চাই সুহা। তুমি আমাকে সেদিন চোখে আঙুল দিয়ে দেখিয়েছো আমার অসহায়ত্ব। সেদিন আমার এত বছরে প্রথম মনে হয়েছিল আমি গরিব। আমরা কখনো না খেয়ে থাকিনি সোহা, সবই তো আছে, শুধু উচ্চ বিলাসিতা নেই। আমি জানতামই না গরিবদের বাবা হতে নেই, একদমই জানতাম না। আমি তো ভাবতাম গরিবরাও বাবা হয়, যেমন আমি বাবা। গরিব আমি যেভাবেই হোক টাকা কামাবো, যতদিন আমার শরীরে বল আছে ততদিন আমি কাজ করব। আমার সন্তানকে আমি ভালো রাখতে চাই সোহা। সোহা মেহেদির হাত ছাড়িয়ে ধীরে ধীরে ওর পায়ের কাছে বসল। দুই পা চেপে ধরে বলল, আমাকে কি মাফ করা চায় না? পা ছাড়ো সোহা, ওঠো। বলুন, মাফ করা চায় না? তুমি ভুল করনি। মেহেদি, আমার ভুলের শাস্তিটা এত বড় কেন হচ্ছে? আপনি কি বুঝতে? কাকুতি করা সোহার শরীর টলতে লাগলো। মেহেদি ওকে পা ছাড়তে বললেও সোহা ছাড়ছে না। ও ধীরে ধীরে ঢলে পড়ে। মেহেদি ঘাবড়ে গেল। তাড়াতাড়ি বসে সোহাকে কোলে তুলল। জোরে ওর মাকে ডাক দিতেই তিনি দৌড়ে এলেন। সোহাকে দেখে চমকালেন প্রচুর। তাড়াতাড়ি বিছানায় শুয়ে দিল সোহাকে। মেহেদি অস্থির হয়ে বলল, মা, মা, ওর কি হলো? ডাক্তার ডাক, তাড়াতাড়ি যা। মেহেদি যায় না। ও সোহাকে কোলে তুলতেই ওর মা ধমকে ওঠে। মেহেদি ভরা চোখে তাকিয়ে বলে, হসপিটালে নিতে হবে আম্মু। রাখ ওকে, এখন এসব স্বাভাবিক। ফার্মেসি থেকে ডাক্তার ডাক শুধু। অতিরিক্ত চিন্তায় জ্ঞান হারিয়েছে সোহা। ডাক্তার শুধু বিশ্রাম করতে বলেই বিদায় নিয়েছে। মেহেদির মা ওর পাশে বসে গরম ভাত খাওয়ালেন। সোহা চুপচাপ খেয়েছে। পাশেই মেহেদি মাথা নিচু করে বসা। ওর মা বুঝলেন স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব চলছে। কারণ তিনি জিজ্ঞেস করলেন না, শুধু যাওয়ার সময় বললেন, মেহেদি বাইরে আয়, দুধ গরম করে দেই সোহার জন্য। চুপচাপ মায়ের পিছু পিছু গেল মেহেদি। সোহা তখন পেটে হাত দিয়ে জানালার দিকে তাকিয়ে আছে। ঠান্ডা বাতাস যাতে না আসে তাই বন্ধ করা। সোহার মন চাইল জানালা খুলে দিতে, একটু ঠান্ডা বাতাস গায়ে মাখতে। মেহেদির মা তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তুই কি ঝগড়া করেছিস সোহার সাথে? জ্ঞান কেন হারালো মেহেদি? দেখ, এই সময় মেয়েদের মন এমনিতেই ভালো থাকে না। ওর সাথে সময় কাটাবি কি? উল্টো তুই রাতভর বাইরে থাকছিস। সময় থাকতে মূল্য দে মেহেদি, না হয় পস্তাবি। মাথা নিচু করে কথাগুলো শুনে মেহেদি চলে গেল। সোহার পাশে দুধ রেখে দরজা আটকে এলো মেহেদি। দুজন চুপচাপ। মেহেদি বলল, দুধটা খেয়ে নিতে। ভালো লাগছে না। খেতে হবেই। কিছুক্ষণ নীরব থেকে সোহা বলল, আপনি কি বের হবেন? তুমি কি চাও? না। তাহলে যাচ্ছি না। আমাকে বুকে নেবেন মেহেদি? হুম। মেহেদি পা তুলে কম্বলের নিচে ঢুকে গেল। বুকে টেনে নিল সোহাকে। সোহা অল্প স্বরে কেঁদে ফেলল। মেহেদি সোহার কাঁধে মুখ গুজে কেঁদে ফেলল। সে সুখে থাকতে চায়। ছোট্ট একটা কুড়ে ঘরেই যথেষ্ট সুখে থাকতে। পৌষ আর কিছুতেই এখানে থাকবে না। তৌসিফ এত বুঝালো, কিন্তু না। ওর দফা এবং দাবি একটাই, আর সেটা হলো অস্ট্রেলিয়াতে এক যে করে হোক সুন্দর এই দেশটায়ও থাকবে না। তৌসিফ 2 দিনের সময় চাইলো, কিন্তু পৌষ তাতেও নানানভাবে জ্বালাতন করছে। ওর নাকি এখানে গা চুলকাচ্ছে। তৌফিক হতাশ চোখে তাকালো।
পৌষ তখন ইচ্ছে করে গলা চুলকাচ্ছে। তৌসিফ কফির মগে চুমুক দিয়ে বলল, চামড়া উঠে যাবে। কি শুরু করলে? সত্যি বলছি চুলকাচ্ছে, এখানে থাকা যাবে না। হোটেল বদলাই তাহলে। দেশ বদলান। আগামীকাল লাস্ট একটা হিয়ারিং আছে, থাকাটা একটু জরুরি হানি, নয় তোমার কথাই শুনতাম। পৌষ বুঝে গেল ডাল এখানে গলবে না। ইচ্ছে করে চুলকে গলাটা লাল বানালো। তৌসিফ মগটা সাইড টেবিলে রেখে বিছানায় উঠল। নিজের ঠান্ডা হাতটা পৌষের গালে রাখতেই ও তেড়া হলো, সরে গিয়ে বলল, ঠান্ডা। তৌসিফ বাঁকা হাসে, তার চোখে দুষ্টামি। পৌষকে টেনে নিজের একদম কাছে নিয়ে ঠোঁটে চুমু দিয়ে খুব ধীরে সে থুতনিতে ঠোঁট রাখল। চাপদাড়ির স্পর্শে কাতর হয় পৌষ। তৌসিফ অতি যত্নে গলায় দীর্ঘশ্বাস ফেলে। উষ্ণতায় চারপাশ ভরে ওঠে। পৌষ তৌসিফের কাঁধ আঁকড়ে ধরে বলে, কি করেন? তৌসিফ যথেষ্ট থেকেও চালাক পুরুষ। সে উত্তর করল না, বরং পৌষের পিঠটা নিজের বুকে লাগালো। পেছন থেকে গলায় আদর দিতেই পৌষ খেই হারিয়ে ফেলল। বরাবরের মতো এবারও তৌসিফ তাকে ঘায়েল করে ছেড়ে দিল, ঠিক মাঝ সমুদ্রে। পৌষ খেই হারিয়ে ফেলল। ঘুরে বসে তৌসিফের দুই গালে নিজের হাত রেখে যথারীতি গালে ঠোঁটে চুমু খেল। তৌসিফ আদর নিতে তখন ব্যস্ত। পৌষ হাপিস নয়নে তাকাতেই তৌসিফ তার হৃদকম্পন জাগানো হাসিটা উপহার দিল। পৌষ লজ্জা পেল। তৌসিফ উঠে পড়ে তখন লেগেছে বউয়ের লজ্জা ভাঙাতে, অতি যত্নে, খুব নীরবে। ফেরি টেইলের মতো খুবই রোমান্টিক এক রাত কাটলো তাদের। আজ তৌসিফ ছিল বেপরোয়া। তার আদর সামলাতে গিয়ে বড়ই ক্লান্ত আজ পৌষ। চোখ বুজে এখনো ঠাই শুয়ে আছে। ঠান্ডার এই শীতের রাতে প্রিয় পুরুষের বুকে ঘুমানো আসলে একটা ফ্যান্টাসি। প্রতিটা নারী এটা অনুভব করতে চায়। আজ তো একটা মানুষের উষ্ণতা নিছক কম নয়। একটি দেহের ভাঁজে আর একটি দেহ যখন লুকিয়ে পড়ে তখন কিন্তু মুহূর্তটা কাটানো কঠিন। শীতের রাতে এই ইচ্ছে আকাঙ্ক্ষা যেন বৃদ্ধি পায়। পৌষ আরামে গুঙিয়ে ওঠে। তৌসিফ ওর মাথায় চুমু খায়, দৃষ্টি তার সম্মুখে। কাচের জানালা ভেদ করে বাইরের ঝলমলে দৃশ্য নজর কাড়ছে তার, কিন্তু বুকে থাকা এই সুখের দলা যেন তার সকল ইচ্ছে ত্যাগ করাতে বাধ্য করে। মন চায় এখানেই সমাধি হোক প্রিয় মানুষটার বুকে। আমিও চলি। এই নিয়ে তৃতীয়বার প্রশ্নটা করল পৌষ। তৌসিফকে তৈরি হতে দেখেই ওর সাথে যেতে চাইছে। তৌসিফ বুঝলো বউ তাকে একা ছাড়তে চাইছে না। পৌষের মন পড়া শিখেছে তৌসিফ বহু আগে। ওর ভাবনা পিয়াসী। ওর সাথে তৌসিফের দেখা হোক সেটা কিছুতেই মানতে নারাজ পৌষ। না চাইতেও তৌসিফ বলল, কান্টবি পুরনো পশ্চাৎ। পৌষের মুখটা চকচক করে উঠল। খাট থেকে এক লাফে নেমে তৌসিফকে জড়িয়ে ধরল। তৌসিফ আগলে নেয়, কপালে চুমু দিয়ে বলে, লাফিও না। ঠিক আছে আমি। হাসি মুখে জানায় পৌষ। তৌসিফ তবুও ভরসা পায় না। ওর আয়োডিনের ঔষধ চললেও ওর দুর্বলতা তৌসিফ টের পায়। হয়তো চঞ্চলতার ভিড়ে কেউ টের পাবে না, কিন্তু তৌসিফের চোখেও ফাঁকি দিতে পারবে না। ওদের গাড়ি থামলো কোর্টের সামনে। পৌষ বেশ অবাক হলো। কোথায় ওদের কোর্টের সামনে তো এমন দৃশ্য থাকে না। কত সুন্দর নীরব একটা জায়গা। কোনো কালো পোশাক পরা লোক নেই। ওরা ভেতরে যেতে অবশ্য পৌষ কালো পোশাকের লোক দেখলো। তৌসিফ এক হাতে পৌষকে ধরে আরেক হাতে কিছু পেপার সাইন করলো। তারা বেশ কিছুক্ষণ কথা বলল। আগামাথা ততটা পৌষ বোঝে না। হঠাৎ পিয়াসী উপস্থিত হলো সেখানে। বড় বড় চোখে তাকিয়ে এক চোখ ঘুরানি দিল পৌষ। পিয়াসী অবাক হলো। এই মেয়ে একটা বদর, তা বুঝতে দেরি হলো না। পিয়াসী নরম স্বরে বলল, তৌসিফর শাস্তিটা একটু কমাতে চেষ্টা। প্রশ্ন ওঠে না। আমাকে তুমি খুব ভালো করে চেনো, ঠিক ততটা ভালো করে চেনো যতটা চিনলে এটা জানো যে শাস্তি কমাবো না আমি। অল্প সময় অবচয় করো না এখন। উঠে যেতে নিলেই তৌসিফের হাত ধরে পিয়াসী। তড়িৎ বেগে খামছে ধরে পৌষ ওর হাত। ব্যাপারটা ঘটলো কারেন্টের গতিতে। পিয়াসী আর্তনাদ করে ওঠে। তৌসিফ দেখলো পৌষ আরেক হাত বাড়াচ্ছে। চট করে বুঝে নিল ও চুল টেনে ধরবে। পিছন থেকে ওর কোমর চেপে ধরলো তৌসিফ। পৌষ তবুও হাত ছাড়ল না। পিয়াসী নিজের আরেক হাত দিয়ে পৌষের বাহু শক্ত করে ধরে ছাড়াচ্ছে। উকিলটা অবাক হয়ে আছে। তৌসিফ এবার ধমক দিল, ওর হাত ছাড়ো পশ্চাৎ। ছাড়বো না। ওর সাহস কত আমার জামাইয়ের হাত ধরে?
তোর হাত ভেঙে আরেক হাত ধরিয়ে দিব। চিনিস আমাকে? পোষরাত হক আমি। বহু কষ্টে হাত ছাড়ালো তৌসিফ। পিয়াসী দেখলো ওর হাতের অবস্থা খারাপ করে ফেলেছে এই মেয়ে। তৌসিফ পৌষকে নিজের সাথে জাপটে রেখে বলল,